রাত তখন প্রায় 2:30। পুরো চৌধুরী ম্যানশন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাশিয়ার সেই রক্তাক্ত অধ্যায় আর ঢাকা রিসোর্ট ঝড় পেরিয়ে এলিনা যখন নিজের রুমে নিশ্চিন্ত ঘুমাচ্ছে, কিন্তু যার ডিকশনারিতে নিশ্চিন্ত বলে কোনো শব্দ নেই, সে তো আর চুপ করে বসে থাকতে পারে না। অন্ধকার রুমের ব্যালকনিতে দরজা নিঃশব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘদেহী ছায়ামূর্তি, ডাক্তার আজলান চৌধুরী। তার পায়ে কোনো জুতো নেই, হাঁটার শব্দটুকু পর্যন্ত হচ্ছে না। আজলান একটানে একটা রুমাল, যাতে আজ আবার সে মেখে এসেছে কড়া ক্লোরোফর্ম। এরিনা ইদানিং বড্ড বেশি অবাধ্য হয়ে উঠছে। আজলানকে দেখলে বাঘিনীর মতো নখ উঁচিয়ে আসে। এই তাই আজ রাতে তার সাথে কোনো ঝামেলা না করে নিজের তৃষ্ণা মেটাতে আজলান এই চোরের মতো প্রবেশ। আজলান বেডের পাশে এসে দাঁড়ালো। বেড সাইডের ল্যাম্পপোস্টে হালকা নীলচে আলোয় এলিনার ঘুমন্ত মুখের উপর গিয়ে পড়ছে। আজলান আলতো করে মাখানো রুমালটা এলিনার নাকের কাছে ধরল। এলিনা ঘুমের ঘুরে দুবার জোরে শ্বাস নিয়ে পুরোপুরি অবচেতন হয়ে পড়ল, আর মাথাটা একপাশে হেলে গেল। রুমালটা টেবিলের উপর রেখে আজলান দুহাত পকেটে পুরে এলিনার দিকে তাকালো। চাঁদের আলো আর ল্যাম্পের আবছা নীল আলোয় এলিনাকে আজ এক মায়াবী পরীর মতো লাগছে। আজলান মুক্ত দৃষ্টিতে ফুটিয়ে নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, বুঝলাম না, এই কয়দিনে আমার এই ডানপিটে বউটা এত সুন্দর হলো কিভাবে? উফ! বউকে দেখে আজলান চৌধুরীর ভিতরে সব কিছু জ্বলে খাক হয়ে যাচ্ছে। এই বেয়াদব বউ কেমন নিশ্চিন্তে ঘুমায়। ঠিক তখনই আজলানের চোখ গেল এরিনা সিল্কের নাইট ড্রেসটার দিকে। ঘুমের ঘোরে নড়াচড়ার কারণে তার পেটের কাছে দুটো বোতাম আলগা হয়ে খুলে গেছে, যেখান থেকে তার ফর্সা মসৃণ পেটটা উন্মুক্ত হয়েছে। এমন প্রলয়ঙ্কারী দৃশ্য দেখে আজলান নিজের যতটুকু সামলানোর চেষ্টা করছে, তার সমস্ত নিয়ন্ত্রণ এক সেকেন্ডে ধুলোয় মিশে গেল। তার শরীরের রক্ত গরম হয়ে উঠল। আজলানের এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গায়ের ব্ল্যাক শার্টের বোতামগুলো একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। দেওয়ালের রিমোটটা দিয়ে এসির টেম্পারেচার একদম কমিয়ে 0 ডিগ্রির কাছাকাছি এনে দিল। পরের মুহূর্তে আজলান এক লাফে বেডে উঠে এলিনার পেটের কাছে মুখটা নামিয়ে নিল। সে চোখ বন্ধ করে এলিনার পেটের ত্বকের উপর নিজের নাক ঠেকিয়ে খুব জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এলিনার শরীরে সেই চেনা মাদকতার সুবাস আজলানের মস্তিষ্কের প্রতিটা শিরায় আগুন ধরিয়ে দিল। সে আর ধৈর্য রাখতে পারল না। এলিনার পেটে ডুবিয়ে দিয়ে ছোট ছোট করে গভীর কামড়ানোর মতো করে চুমু দিতে লাগলো। এলিনা সম্পূর্ণ অজ্ঞান থাকা সত্ত্বেও আজলানের এই তীব্র পুরুষালী ছোঁয়ায় অবচেতনভাবে শিউরে শিউরে উঠতে লাগলো। তার শরীর ধনুকের মতো একটু বেঁকে উঠল। আজলান একটু একটু করে উপরের দিকে অগ্রসর হতে লাগলো। এলিনাকে এভাবে তার ছোঁয়ায় নড়েচড়ে উঠতে দেখে আজলান এক পৈশাচিক অথচ ভালোবাসার হাসি আসলো। সে এবার এলিনার গলার কাছে নিজের নাকটা ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, তোর এই শরীরে কি এমন জাদু আছে রে এলিনা? আমাকে এত নিজের দিকে টানিস? আমি একটু শক্ত করে ধরলেই তো তুই মুচ্ছা দেবে। এই দুনিয়ার কোনো পারফিউমের আমার এই প্রাক্তন বউয়ের শরীরের সুবাস নেই। তুই যতই ডিভোর্স পেপারে সই করিস না কেন, এই শরীর শুধু আজলান চৌধুরীর হৃৎপিণ্ড। বলে আজলান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এবার এলিনার গলার চামড়ায় দাঁতের তীব্র দাগ বসে গেল। এলিনা তীব্র ব্যথায় অনুভূতি অবচেতন মনে আবার নড়ে উঠল। আজলানার আর এক চুলো দূরত্ব লাগলো না। সে এলিনার উপর নিজের পুরো শরীরের ভাঁজ ছেড়ে দিল। তাকে দুই বাহুর ভাঁজে সম্পূর্ণভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এলিনার মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে তার চুলে মুখ গুজল। সকাল 10:36। চোখ রগড়াতে রগড়াতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে ব্রাশ করতে গেছিল এলিনা। আয়নার সামনে দাঁড়িয়ে টুথপেস্ট মুখে দিতেই হঠাৎ তার নজর গেল নিজের গলার বাঁ পাশে, আর অমনি তার মুখ থেকে এক বিকট আকাশ কাঁপানো চিৎকার বেরল।
সেই চিৎকার শুনে রান্নাঘর থেকে হাতা খুন্তি ফেলে নীলিমা চৌধুরী প্রায় উঠতে উঠতে এলিনার রুমে এসে ঢুকলেন। এলিনাকে আয়নার সামনে রাগে কাঁপতে দেখে তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে এলিনা? সাত সকালে এমন ভূতের মতো চিৎকার চেঁচামেচি শুরু করলি কেন? কি হয়েছে আমার মা? এলিনা তখন রাগে রেড়ি করছে। সে কোনো কথাও না বলে নিজের গলার দিকে তর্জনী দিয়ে ইশারা করলো। নীলিমা চৌধুরী সেদিকে তাকাতে চমকে নিজের মুখে হাত দিয়ে ফেললেন। এলিনা ফর্সা মসৃণ চামড়ার উপর স্পষ্ট গাঢ় লাভ বাইট সাক্ষী হয়ে দাগসহ ফুটে উঠছে। এলিনা দাঁত কিরমির করে বলল, আমি এই দাগ নিয়ে আজ আবিরের সাথে দেখা করতে যাব মম? তোমার এই গুণধর ছেলের সাহস কত দেখেছো? ডিভোর্সের পরে আমার রুমে এসে এই নোংরামি করে গেছে। তোমার ছেলে কই মম? ডাকো ওকে। নীলিমা চৌধুরী চরম অবাক হয়ে বললেন, এই কাজ আজলানের, কিন্তু সে তো রাশিয়ায়, ও কখন এলো? এলিনার মাথায় তখন রক্তের গতিতে চড়ে গেল। সে কোনো কথা না শুনে সোজা ঘরের কোণ থেকে নিজের প্রিয় কাঠের হকি স্টিকটা হাতে তুলে নিল। চুলগুলো খোপা বেঁধে ঝড়ের গতিতে ছুটে গেল আজলানের বেডরুমের দিকে। ওদিকে বেচারা আজলান রাতের পর প্রাক্তন বউকে ওভাবে আদর করার পর সকালে মিষ্টি রোদ গায়ে মেখে কোনো এক সুখের রাজ্যে ঘুমাচ্ছিল। ঘরের বাইরে যে সাইক্লোন দেখেছে সে সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞাত। জন এলিনাকে এভাবে রাগান্বিত অবস্থায় দেখে বুঝে গেল আজকে হবে বোম ব্লাস্ট। এলিনা রুমে ঢুকে এক সেকেন্ড সময় নষ্ট না করে বিছানায় উপুর হয়ে শুয়ে থাকা আজলানের ডান পায়ে হকি স্টিক দিয়ে সজোরে এক বাড়ি মেল ধারাম। সেই এক বাড়িতে আজলানের সাত সকালের ঘুম জানলা দিয়ে এক লাফে পালিয়ে গেল। সে ব্যথায় কুঁকড়ে উঠে এক চিৎকার দিয়ে বিছানায় উঠে বলল, উফ, অসভ্যের বাচ্চা, তোর কি কোনো ম্যানার্স নেই? ঘুমন্ত একটা মানুষকে এইভাবে মারে? ঘুম থেকে না তুলে একটা মিষ্টি চুমু দিয়ে তো তুলতে পারতে ডার্লিং। এলিনা আর একটা বাড়ি মারার জন্য হকি স্টিক তুলতে আজলান সেব একটা কালো শার্ট প্যান্ট পরা অবস্থায় এক লাফে খাট থেকে নিচে নেমে গেল। তার খালি গা, চওড়া বুক উন্মুক্ত। আজলানকে এই অবস্থা দেখে এলিনা এক ঝটকে উল্টো দিকে ঘুরে চেঁচিয়ে উঠে বলল, কোন বালের ডাক্তার এভাবে আদৌ উলঙ্গ হয়ে ঘুমায়? আনকালচার কোথাকার। আজলান নিজের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি ফুটিয়ে ধীর পায়ে এলিনার পেছনের দিকে এগিয়ে গেল। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, পুরো উলঙ্গ হলেই বা কি সুইটার? আমরা আমরাই তো। আর পুরনো জিনিস নতুন করে দেখার সুখটা একটু বেশি মিষ্টি হয়। চাইলে ফ্রিতে পুরোটা দেখাতে পারি, দেখবে? এলিনা রাগে আর লাল হয়ে কান দুটো চেপে দিল। জাস্ট শাট আপ, মুখ বন্ধ করুন। আর সোজা করে বলুন তো, কোন সাহসে কাল রাতে আমার রুমে ঢুকে আপনি আমাকে স্পর্শ করেছেন? আজলান একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মুখ করে বুকে হাত দিয়ে বলে, কি? আমি? তাও আবার আমার প্রাক্তন স্ত্রীর রুমে? ছি ছি ছি। এলিনা, আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা অশ্লীল নেই। আমি কিছু করিনি সত্যি। আর তাছাড়া তোমার কাছে কী প্রমাণ আছে তোমার গলায় গলায় এই আজলান চৌধুরী করেছে? এনে আবার রাগে অন্ধ হয়ে আজলানের দিকে ঘুরে চিৎকার করে বলল, আমি তো একবারও বলিনি যে আপনি আমার গলায় বাইট করেছেন। আমি তো শুধু স্পর্শ করার কথা বলছি। তাহলে আপনি জানলেন কী করে যে গলায় বাইট করা হয়েছে? চোর! আজলান ধরে পড়ে যাওয়ার বোকা মুখটা দেখে এলিনা নিজের হকি স্টিক নিয়ে তার উপর চওড়া হলো। সেই শর্ট প্যান্ট পরা অবস্থায় সে আজলানকে হকি স্টিক দিয়ে যেখানে পড়ছিল ধারাম ধারাম মারতে শুরু করলো। আজলান চৌধুরী কম নয়, রাশিয়ার মাফিয়া ডন এই হকি স্টিকে মার খেয়ে একটু সরছিল না, বরং ইচ্ছে করে পিঠ পেতে কামাতুর কণ্ঠে বলল, আ উ করে আওয়াজ করতে লাগলো। সেই মার খেতে খেতে এলিনাকে চোখ মারলো। ডার্লিং, পজিশনটা একটু চেঞ্জ করে মারো না প্লিজ। দারুণ ফিলেছে, জোরছে, আরও জোরছে। এলিনা রাগে অপমানে পাগল হয়ে গেল। সাইকোটা। এদিকে আজলান রুমের দরজার বাইরে একটা চরম নাটক চলছে। বসের ঘর থেকে এলিনার চিৎকার আর বসের প্রেমের আওয়াজ শুনে ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের অন্য সদস্যরা দরজায় কান পেতে সব শোনার চেষ্টা করছিল। জন বিড়বিড় করছে, বস তো হেভি রোমান্টিক রে ভাই। এলিনা তখনই রাগে ফুঁসতে এক ঝটকায় রুমের দরজাটা টেনে খুলল। আর সাথে সাথে দরজায় ভর করে দাঁড়িয়ে থাকা জন আর গ্যাংয়ের বাকি 4-5 জন গার্ড একটার পর একটা তাসের ঘরের মতো ড্রয়িং রুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। মেঝেতে বডিগার্ডদের স্তূপ দেখে এলিনা নিজের হস্টিকটা ছুঁড়ে
ফেলে দিয়ে এক চরম বিরক্তিতে বলল, স্টুপিডের দল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে পা দাপাতে দাপাতে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে আজলান নিজের পিঠের ব্যথা ভুলে মেঝেতে পড়ে জনের দিকে তাকিয়ে একটা চোখ টিপে খিলখিল করে হেসে উঠল। হকি স্টিকের তাণ্ডবে শেষ করে নিজের রুমে এসে এলিনা রাগে ফুঁসতে ফুঁসতে আলমারিটা খুলল। আজলানের দেওয়া সেই অভিশপ্ত দাগটা কোনোভাবে মেকআপ দিয়ে ঢাকা যাচ্ছে না। অগত্যা সে আলমারি থেকে একটা জমকালো হোয়াইট টপ আর ব্লু জিন্স বের করে পরে নিল। গলায় সে পৈশাচিক আড়াল করতে খুব সুন্দর একটা রেশমি স্কার্ফ গলায় জড়িয়ে নিল, যাতে বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই। আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে এলিনা ব্যাগটা হাতে নিয়ে হনহন করে নিচে নেমে গেল। চৌধুরী ভিলায় গেটের বাইরে দাঁড়িয়ে থেকে দামি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আবির ইসলাম। এলিনাকে আসতে দেখে আবির গাড়ির দরজা খুলে মুখে একটা মায়াবী হাসি ফুটে বলল, ইউ লুক বিউটিফুল এলিনা। এলিনা আজলানের উপর জেদ করে আবিরকে একটা আলগা হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারা সোজা চলে গেল শহরের সবচেয়ে বড় লাক্সারি শপিং মলে, কারণ আজকে তাদের বাগদানার এনগেজমেন্ট এবং আংটি এক্সক্লুসিভ ডিজাইন ড্রেস কেনা হবে। নীলিমা চৌধুরী নিজেই এই শপিং মলের পারমিশন দিয়েছেন, যাতে আজলানের অহংকার চিরতরে ভেঙে যায়। এদিকে চৌধুরী মেনশন, আজলানের রুম। আজলান তখন আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের পিঠে এলিনার হকি স্টিকের লাল দাগগুলো দেখছিল আর আপন মনে হাসছিল। ঠিক তখনই জন ঘরে ঢুকে নিচু স্বরে বলে, বস, একটা খবর আছে। ম্যাম কিন্তু দমে যাননি। ওই আবির ইসলামের গাড়ি করে মলে গেছেন। ওনারা নাকি আজই এনগেজমেন্টের রিং আর ড্রেস ফাইনাল করবেন। রিং আর ড্রেস ফাইনাল শব্দটা শোনা মাত্র আজলানের মুখে সেই রোমান্টিক হাসি এক সেকেন্ডে উধাও হয়ে গেল। তার চোখের মণি দুটো হিংস্র মাফিয়ার মতো ধারালো হয়ে উঠল। সে হাতের কাচের গ্লাসটা সজোরে ওয়ালে ছুঁড়ে মারল। আজলান দাঁত কড়মড় করে নিজের ব্ল্যাক ব্লেজারটা গায়ে জড়াতে জড়াতে বলল, আজলান চৌধুরীর জান বেঁচে থাকতে অন্য কোনো পুরুষ তোর আঙ্গুলে রিং পড়াবে? এত বড় সাহস! জন, ব্ল্যাক শ্যাডো ফোর্স রেডি কর। আজ ওই মলে আমি যাব আমার প্রাক্তন বউয়ের শপিং করতে। আবির পরম যত্নে এলিনাকে নিয়ে একটা ডায়মন্ডের শোরুমে ঢুকলো। কাউন্টারে সেলস গার্ল হাসি মুখে চমৎকার এনগেজমেন্ট রিং তাদের সামনে ধরে দিল। আবির একটা নিখুঁত ডায়মন্ড রিং হাতে নিয়ে এলিনার দিকে তাকাতে বলে, দেখো তো এলিনা, এটা তোমার পছন্দ হয়েছে কিনা? তোমার এই ফর্সা আঙ্গুলে এই রিংটা খুব মানাবে। এলিনা রিংটার দিকে তাকালো, কিন্তু কেন যেন তার চোখ বারবার আজলানের সেই রুক্ষ শক্ত হাতটা ভেসে উঠছিল। সে নিজের মনকে শক্ত করতে রিংটা হাতে নেওয়ার জন্য হাত বাড়বে, ঠিক তখনই শোরুমের বাইরে একসঙ্গে 10টা কালো ল্যান্ড ক্রুজার এসে ব্রেক মারল। ক্যাচ! গাড়ি থেকে নেমে আসলো সানগ্লাস আর ব্লেজার পরা 20 জন সশস্ত্র বডিগার্ড। নেমে এলে শোরুমের এন্ট্রি গেট ব্লক করে দিল। শোরুমের কাস্টমাররা ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, আর সেই বডিগার্ডদের মাঝখানে বুট জুতোর শব্দ তুলে রাজকীয় ভঙ্গিতে ভেতরে প্রবেশ করলো স্বয়ং ডাক্তার আজলান চৌধুরী। আজলান সোজা হেঁটে এসে আবির আর তার এলিনার টেবিলের সামনে দাঁড়ালো। সে নিজের সানগ্লাসটা খুলে আবিরের দিকে একটানে খুলে তাকিয়ে টেবিলের উপর রাখা সেই ডায়মন্ড রিংটা এক ঝটকায় নিজের হাতে তুলে নিল। তারপর এলিনার দিকে তাকিয়ে তার সেই চেনা পৈশাচিক বাঁকা হাসি এসে বলল, বাহ সুইডার্ট, হোয়াইট ডাবল জিন্সে তো তোমাকে একদম পরীর মতো লাগছে, কিন্তু গলায় ওই গরমের দিনে স্কার্ফ কেন? রাতের বেলা বিশেষ দাগ ঢাকার চেষ্টা করছো বুঝি? আর মিস্টার আবির ইসলাম, আজলান চৌধুরীর পছন্দের জিনিসে হাত দেওয়ার আগে নিজের কবজির জোরটা মেপে নেওয়া উচিত ছিল না? আজলানের এই আকস্মিক এন্ট্রিতে এলিনা রাগে আসমান ছেড়ে দাঁড়িয়ে পড়ল, আর আবিরের মুখটা গম্ভীর হয়ে গেল। শপিং মলের ভিতরে দুই পুরুষের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু উঠল। যে আজলান বুকের উপর নিজের তর্জনী তাক করে চেঁচিয়ে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি এখানে কেন এসেছেন? আমাদের পিছু নিচ্ছেন কেন? আপনি জাস্ট চলে যান এখান থেকে, লিভ আস অ্যালোন। আজলান এলিনার রাগী মুখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে সেই চেনা পৈশাচিক আর বাঁকা হাসিটা আরও চওড়া করলো। সে এলিনার তাক করা আঙ্গুলের দিকে একবার তাকালো, তারপর কাউন্টারে রাখা আবিরের পছন্দের ডায়মন্ড রিংটা নিজের বুড়ো আঙ্গুল আর তর্জনীতে নিয়ে বাতাসে একটু ঘোরালো। সে হালকা করে ঝুঁকে এলিনার কানের কাছে মুখ নিয়ে অন্তত রসিয়ে রসিয়ে বলল, চলে যাব এত সহজে? ডার্লিং, তুমি তো মাত্র ডিভোর্সের কাগজটা সই করছো, আজলান চৌধুরীর বুকের ভেতরের কাগজে তো করনি। আর তাছাড়া উনি যেন কি বললেন? আজলান এবার এলিনার কানের কাছে মুখ সরিয়ে সোজা
তাকিয়ে আবির ইসলামের দিকে তাকালো। তার চোখ দুটো এক সেকেন্ডে ঠান্ডা মাফিয়ার মতো হয়ে গেল। সে রিংটা খট করে টেবিলের উপর রেখে আবিরের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক সুরে বলল, কি মিস্টার আবির ইসলাম, আপনি যেন কি ভাবছেন আমার এই বেয়াদব প্রাক্তন বউটাকে এখন সম্পূর্ণ সিঙ্কেল নাকি আজলান চৌধুরীর সাথে অলরেডি মিঙ্গাল হয়ে গেছে? কাল রাতের গলার ওই স্কার্ফের ভেতরে স্টোরিটা কি আপনার ডিটেলসে বলবো, নাকি আমার পিঠের দাগগুলো শার্ট খুলে দেখাবো? আজলানের এই চরম নোংরা আর উলটপালট কথায় আবির ইসলাম চোয়াল শক্ত হয়ে গেল। সে আর সহ্য করতে না পেরে সোফা ছেড়ে সোজা দাঁড়িয়ে আজলানের মুখোমুখি হলো। আবির অন্তত গম্ভীর ও শক্ত গলায় বলল, মিস্টার আজলান চৌধুরী, নিজের লিমিট ক্রস করবেন না। এই না এখন আপনার কেউ না, আইনে তো সে মুক্ত। সো আপনিও ওনার গায়ে হাত দেওয়া তো দূর, ওনার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো রাইট রাখেন না। রাইট? আজলান এক শব্দ করে হো হো করে হেসে উঠল, যা শুনে শোরুমের সেলস গার্লগুলো ভয়ে কাউন্টারের নিচে সেদিয়ে যাওয়ার দশা। আজলান হাসি থামিয়ে এক ঝটকায় আবিরের শার্টের কলারটা নিজের এক হাতে মুচড়ে ধরল আর অন্য হাতে আঙুলটা এলিনার দিকে ইশারা করে বলল, এই শহরে কোনো আইন, কোনো কাগজ আজলান চৌধুরীর রাইট ঠিক করে দেয় না মিস্টার আবির। এই মেয়ে কাল রাতে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছে। ওর শরীরের সুবাস এখনও আমার গায়ে এই ব্লেজারে লেগে আছে। তুমি ওর আঙুলে রিং পরাবে? আজ যদি এই শপিং মল থেকে অক্ষত শরীর নিয়ে বাড়ি ফিরতে চাও, তবে এই মুহূর্তে আমার সুইট হার্টের থেকে 10 হাত দূরে গিয়ে দাঁড়াও। আজলান! এই না এবার চিৎকার করে আজলানের হাতটা আবিরের কলার থেকে টেনে সরানোর চেষ্টা করলো। তার চোখের কোণ দিয়ে তখন রাগের অশ্রু টপ টপ করছে। শোরুমের ভেতর তখন বাতাস থমথম করছে। 20 জন ব্ল্যাক শ্যাডো গার্ড অলরেডি তাদের হাতের গান ভেতর থেকে আনলক করা পজিশন নিয়ে নিয়েছে। আজলান আর আবিরের মধ্যকার উত্তেজনার পারদ যখন আকাশ ছুঁয়েছে, ঠিক তখনই আচমকা পুরো শপিং মলের লাউড স্পিকারে এক বিকট সাইরেন বেজে উঠল। সাথে সাথে মাইকে আতঙ্কিত ঘোষণা হলো, অ্যাটেনশন প্লিজ, শপিং মলে 3rd ফ্লোরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে আগামী 5 মিনিটের মধ্যে নিজের প্রাণ বাঁচাতে শপিং মল খালি করুন। ঘটনাটা শোনামাত্র পুরো শপিং মল জুড়ে এক তুমুল হুলস্থুল কাণ্ড পড়ে গেল। কাস্টমার থেকে শুরু করে শোরুমের স্টাফ সবাই যেদিকে পারলো সেদিকে দিকবিদিক শূন্য হয়ে প্রবেশদ্বারের দিকে ছুটতে লাগলো। কিন্তু এত বড় একটা বিপদের মাঝে ডায়মন্ড শোরুমের সেই টেবিলটায় এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। আজলান চৌধুরী এক চুলো নড়লেন না। সে এলিনের হাতটা লোহার খাঁচার মতো শক্ত মুঠোয় চেপে ধরে আগের মতো পাথরের মতো বসে রইল। আবির প্রথমটায় কিছুটা ঘাবড়ে গেল আজলানের শান্ত ও ভয়হীন চিল্ড অভাব দেখে। সেও নিজেকে সামনে নিয়ে বেশ শান্ত হয়ে বসে রইল। এলিনা নিজেকে এর হাতটা ছাড়ানোর জন্য ছটপট করতে করতে চেঁচিয়ে উঠল, আগুন লেগেছে আজলান, মরতে চাইলে একা মর, আমার হাত ছাড়ো। আবির এবার আরও নিজেকে ধরে রাখতে না পেরে আজলানের হাত থেকে এলিনাকে মুক্ত করতে চাইতে যেতে আচমকা আজলানের 20 জন ব্ল্যাক শ্যাডো গার্ড একযোগে আবিরকে চারপাশ থেকে ঘিরে সরাসরি গান পয়েন্ট লক করে দিল। বন্দুকের নলের মুখে আবির স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই জন ঝড়ের গতিতে শোরুমে ঢুকে আজলানের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে, বস, পুরো মল ফাঁকা করা শেষ। আমাদের লোকেরা আগুন অলরেডি নিয়ন্ত্রণে এনেছে। এখন পুরো শপিং মল খালি। জনের মুখ থেকে মল ফাঁকা শব্দটা শোনামাত্র আজলানের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফিরে এলো। সে এক ঝটকায় এলিনের হাতটা ছেড়ে দিল। হাত থেকে মুক্ত হতে এলিনের চরম আক্রোশে সোফা ছেড়ে দাঁড়ালো। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে, কোনো সতর্কবার্তা দেওয়ার আগে আজলান এত বড় শোরুমের সবার সামনে এক হ্যাঁচকা টানে এলিনাকে নিজের চওড়া কাঁধে তুলে নিল। ছাড় আমাকে, জানোয়ার, নামা বলছি। এলিনা চিৎকার করতে করতে আজলানের পিঠে নিজের সর্বশক্তি দিয়ে কিল ঘুষে মারতে লাগলো। কিন্তু আজলান সেই পাথরের মতো শক্ত পিঠে এলিনার মার কোনো প্রভাব ফেলছিল না। সে এলিনার কাঁধে নিজের রাজকীয় ভঙ্গিতে শোরুম থেকে বেরিয়ে করিডোরের দিকে এগোতে লাগলো। এলিনা তখনও হাত পা ছুটছে আর চিৎকার চেঁচামেচি করছে। আজলান ধীর পায়ে হেঁটে গিয়ে ক্যাপসুল লিফটের বাটন ক্লিক করতে ধাতব শব্দ করে লিফট ভারী দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতে করেই আজলান এলিনাকে কাঁধ থেকে সোজা নামিয়ে দিল এবং পেছনে হাত দিয়ে এক ঝটকায় লিফটের ক্লোজ বাটন চেপে
দরজাটা লক করে দিল। বাইরের দুনিয়া থেকে তারা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। এলিনা নিজের গায়ের হোয়াইট টপটা টেনে ঠিক করতে করতে রাগে ফেটে পড়ল। সমস্যা কি আপনার? আপনি নিজেকে কী ভাবেন শুনি? কোন সাহসে আমাকে এভাবে? এলিনা আর কথা শেষ করতে পারল না। আজলান কোনো কথা না বলে, কোনো যুক্তি বা তর্কের ধার না ধরে হিংস্র বাঘের মতো এলিনাকে লিফটের দেওয়ালের সাথে চেপে ধরল। এলিনা কিছু বুঝে ওঠার আগে আজলান নিজের শক্ত ঠোঁট দুটো এলিনার অবাধ্য দুটোকে একসাথে মিশিয়ে দিল। এলিনা যাতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে না পারে সেজন্য আজলান নিজের এক হাত দিয়ে এলিনার হাত দুটো পেছনের দিকে শক্ত করে মুচড়ে ধরল, আর অন্য হাত দিয়ে এলিনার মাথার রেশমি চুলগুলো মুঠো করে পেছনের দিকে টেনে ধরল। আর এই দানবীয় শক্তির সাথে এলিনা কোনোভাবেই পেরে উঠছিল না। আজলান যেন তৃষ্ণার্ত হায়নার মতো এলিনা নিজের আঁকড়ে ধরছে, যে এলিনাকে অবশ করে দিয়ে তার ঠোঁটের নরম চামড়া ছোট ছোট করে। এলিনা ব্যথায় আর তীব্র নিষিদ্ধ অনুভূতিতে চোখ বন্ধ করিল। ঠিক তখনই মৃদু এক ঝাঁকুনি দিয়ে লিফটটা একদম গ্রাউন্ড ফ্লোরে এসে থামল। দরজা খোলার উপক্রম হতে এলিনা আজলান এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়ে আবার প্যানেল আপ বাটন প্রেস করলো। লিফট আবার উপরের দিকে উঠতে শুরু করলো। এবার আজলান কোনো আর দূরত্ব লাগলো না। এক হ্যাঁচকা টানে এলিনাকে নিজের কোলে তুলে নিল। কোল থেকে নামার জন্য এলিনা ছটপট করে গেল। আজলান তাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চিপে ধরে অনবরত মিষ্টি স্বাদ নিতে লাগলো। এলিনার শরীরের সমস্ত শক্তি যেন শুষে এলিনা এখন সম্পূর্ণ নিস্তেজ। তার কিছু বলার, প্রতিরোধ করার মতো বিন্দুমাত্র ইচ্ছা নেই। লিফট আবার টপ ফ্লোরে পৌঁছলে আজলান এলিনাকে কোল থেকে নামিয়ে সরাসরি লিফটের স্টিলের দেওয়ালের সাথে চেপে ধরল। আজলান একটু দূরত্ব দিতে এলিনা এতক্ষণে বুক ভরে নিজের ফুসফুস কাঁপিয়ে একটা লম্বা শ্বাস নিল। আজলান নিজেও হাঁপাচ্ছিল। তার গরম নিঃশ্বাস এলিনার মুখে আছড়ে পড়ছিল। সে নিজের কাঁপতে থাকা হাতটা দিয়ে ধীর মমতায় এলিনার ঘাড়ের উপর থেকে এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে তার চোখে পড়ল রাতের সেই লাল দাগটা। ঠিক তখনই লিফট আবার এসে থামল। আজলান এলিনার ফ্যাকাশে গলার দাগটার দিকে তাকিয়ে একটা বিজয়ী মাফিয়ার মতো হাসে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে আবার গ্রাউন্ড ফ্লোরে বাটন প্রেস করল। লিফট যখন গ্রাউন্ড ফ্লোর থেকে নামতে শুরু করলো, আজলানের তখন আরও কয়েক গুণ বেড়ে গেছিল। সে এলিনাকে স্টিলের দেওয়ালের সাথে এলিনা এবার নিজের শেষ শক্তিটুকু দিয়ে আজলানকে সজোরে একটা ধাক্কা দিতে গেল, কিন্তু রাশিয়ার মাফিয়া ডনকে সরানো এত সহজ নয়। আজলান এক লহমায় এলিনার হাতটা ধরে আবার উল্টো দিকে ঘুরে বলল, আহ ছাড়ো। এলিনা ব্যথায় কাঁকিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে একটানা ওঠানামা করার কারণে যান্ত্রিক গোলযোগে আচমকা এক ঝাঁকুনি দিয়ে 2 ফ্লোরের ঠিক মাঝখানে এসে আটকে গেল। ভেতরের লাইটগুলো একেবারে জ্বলে উঠে হালকা লালচে রঙের ইমার্জেন্সি আলোর রূপ নিল। লিফটের মাঝখানে থেমে যেতে আজলানের ভেতরে দানবটা যেন আরো হিংস্র হয়ে উঠল। সে এলিনাকে কোনো সুযোগ না দিয়ে এক হাত দিয়ে তার মুখটা চেপে ধরল। এবার আর আকুলতা তীব্র অমানসিক। আজলান ঠিক ফুসফুস ভরে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। তা বন্ধ হয়েছিল, হাত পা অবশ হয়েছিল। টানা 10 মিনিট পর লিফটের সেই অবরুদ্ধ লালচে আলোয় আজলান এলিনাকে নিজের চেনা নেশায় ছাড়খাড় করে দিল। 10 মিনিট পর আজলান যখন অবশেষে নিজের মুখটা সরাল, তখন দুজনে জন্তুর মতো হাঁপাচ্ছে। এলিনা ফর্সা ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট ফুলে লাল হয়ে গেছে। ঠিক তখনই এক কর্কশ শব্দ লিফটের আবার সচল হলো, নিচের দিকে নামতে শুরু করলো। এলিনা কোনো মতে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে অন্তত রেখে নিজের তেজ দেখে বলে ফেলল, ধুর বালের বেটা, ছাড় আগে, একটু নিঃশ্বাস নিতে দে, তারপর যা করার করিস। কেউ তো তোর মতো অসুরের শক্তির সাথে পেরে উঠবে না ভাই, জানোয়ার একটা। এলিনার মুখে বালের বেটা ভাই সম্বোধন শোনা মাত্র আজলানের সাদা দাঁত চেপে এক পৈশাসিক হিংস্র হাসি আসলো। তার পৌরুষত্ব যেন আঘাত আসলো। সে হেসে বলল, আমি তোর ভাই আর তোকে নিঃশ্বাস নিতে দেবো? বড্ড বেশি কথা বলিস তুই এলিনা। বলে আজলান কোনো দয়া না দেখে
এলিনা এবার সত্যি সত্যি নিজের চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। লিফটে তখন গ্রাউন্ড ফ্লোর পেরিয়ে আবার উপরের দিকে উঠছে, কারণ আজলানের কোনোই অলরেডি আপ বাটনে প্রেস করে রেখেছে। নেশার ঘরে আজলান এবার নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলল। সে এলিনার এলিনা ফিনকি কেটে তাজা রক্ত বেরিয়ে এলিনা শুধু এই মুহূর্তের জন্য ব্যথা একটা গোঙা নিল। এলিনার চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে গেল। সে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে আজলানের চওড়া ও অনাবৃত শরীরে নিজের পুরো ভর ছেড়ে দিয়ে নিথর হয়ে গেল। এলিনা অজ্ঞান হয়ে যেতে আজলানের মাথার ভিতর যেন ফুটন্ত রক্ত মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল সে তার লিমিট ক্রস করে ফেলছে, কিন্তু তার ঠোঁটের কোণে সে বিজয়ের হাসিটা গেল না। সে হাসতে হাসতে এলিনার নিজ পরিষ্কার করে নিল। ঠিক তখনই লিফট আবার নিচে নামতে শুরু করলো। একসময় মৃদু শব্দ করে গ্রাউন্ড ফ্লোরে এসে ধাতব দরজাটা খুলে গেল। বাইরে তখন জন, বডিগার্ড দল আর খানিকটা দূরে আবির ইসলাম অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল। লিফটের দরজা খুলে সবাই দেখলো ভেতরে ডক্টর আজলান চৌধুরী দাঁড়িয়েছে। তার কোলে সম্পূর্ণ অবচেতন অবস্থায় ঢলে পড়ে আছে হোয়াইট টপ পরা এলিনা চৌধুরী। আজলান কারো দিকে এক পলক তাকালো না। সে এলিনাকে নিজের পাজা কোলে করে তুলে নিয়ে রাজকীয় ভঙ্গিতে লিফট থেকে বের হয়ে মেইন গেটের দিকে হাঁটতে শুরু করলো। ল্যাম্বরগিনি স্টিয়ারিং হুইলে এক হাত রেখে অন্তত দ্রুত গতিতে কার ড্রাইভ করছিল আজলান চৌধুরী। অন্য হাতটা আলতো করে জড়িয়ে ধরে রেখেছিল পাশের সিটে অবচেতন হয়ে শুয়ে থাকা এলিনাকে। এলিনার ঠোঁটের কোণটা সামান্য ফুলে আছে, আর গলার সেই স্কার্ফটা একটু সরে রাতের সেই দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আজলান নিজের ব্লুটুথ ইয়ারপিসটা কানে গুঁজে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরে ঠান্ডা ও পাথরি গলায় কল করলো জনকে। ফোনটা রিসিভ হতে ওপাশ থেকে জন বলল, ইয়েস বস, আমরা শপিং মলেই আছি। আজ আবির ইসলাম ম্যামকে ওভাবে আপনার কোলে দেখে পুরো শখে চলে গেছে, এখনও দাঁড়িয়েছে। আজলান চোয়ার শক্ত হয়ে ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে বলল, জন, ফার্স্ট অফ অল শপিং মলের ক্যাপসুল লিফটের ভেতরে গত ঘন্টার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সার্ভার থেকে পার্মানেন্টলি ডিলিট কর। আজলান চৌধুরী তার বউয়ের সাথে লিফটে কী করেছে তার 1 সেকেন্ডের ক্লিপ জন্য দুনিয়ার কেউ দেখতে না পায়। যদি একটা স্ক্রিনশটও লিক হয় তবে আইটি টিমের সবার মাথা ধর থেকে আলাদা করবো। জন মাথা নিচু করলো, ইয়েস বস, আমি অলরেডি হ্যাকার টিমকে লাইন দিয়েছি। ফুটেজ এখনই বেনিশ হবে। সেকেন্ডলি আজলানের চোখ দুটো এক চরম জল করে উঠল। সে গাড়ির স্পিডে আরও বাড়িয়ে দিল। চাকার মাটির গ্রুপে যে 3জন লিডার লুকিয়েছে তাদের অ্যাট্রাকশন লোকেশন চাই। খুব দ্রুত ড্রাগন গ্রুপের খোঁজ নাও। ওরা এলিনের দিকে হাত বেড়েছে। ওদের পুরো সাম্রাজ্য আমি এবার জ্যান্ত কবর দেবো। জন ডায়েরি নোট করতে করতে, জি বস, আমরা অলরেডি ওদের একটা সেফ হাউসের সন্ধান পেয়েছি। আর মলে দাঁড়িয়ে থাকা ওই আবির ইসলামের কি করব? আজান এক পৈশাচিক ও কুর হিসেবে বলল। সে উইল উইন্ডো শিল্ডের দিকে তাকে চিবিয়ে বলল, ওই স্ক্যান্ডলে এত বড় সাহস যে সে আজলান চৌধুরীর পছন্দের জিনিসে হাত দেয়। জন, ওই আবির ইসলামের যে হাত এলিনা আঙ্গুলে রিং পরানোর জন্য এগেছে, সেই হাতটা একদম আগা থেকে ভেঙে গুঁড়ো করে দিতে হবে। এই শহরে যেন কোনো পুরুষ আমার সুইটারের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ইয়েস বস, কাজ হয়ে যাবে। জন ফোনটা কেটে দিল। এদিকে শপিং মলের লাউঞ্জে আবির ইসলাম তখনও নিজের বডিগার্ড নিয়ে রাগে আর অপমানে কাঁপছিল। সে বুঝতে পারছিল না আজলান চৌধুরী লিফটের ভিতর এলিনার সাথে কী এমন করছে যে এলিনা ওভাবে অজ্ঞান হয়ে গেল। আবির যখন নিজের গাড়ির দিকে এগোতে যাবে ঠিক তখনই জন তার ব্ল্যাক শ্যাডো ফোর্সের 10জন সশস্ত্র গার্ড নিয়ে আবির সামনে এসে পথ অবরোধ করে দাঁড়ালো। আবির রেগে গিয়ে বলল, আপনারা কী চান? আজলান তো এলিনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। জন নিজের হাতের চামড়ার গ্লাভস টেনে ঠিক করতে করতে কুটিল হেসে দিল, বস আপনাকে একটা রিটার্ন গিফট পাঠিয়েছে মিস্টার আবির। কথাটা শেষ হওয়ার জন্য দুজন গার্ড আবিরকে পেছন থেকে শক্ত করে ধরল। আবির কিছু বুঝে ওঠার বা চিৎকার করার আগে জন নিজের ডান পা দিয়ে আবিরের ডান হাতের কুনোই বরাবর এক মুচো দিয়ে কর আবিরের এক মেরুদণ্ড কাঁপানো আর্তনাদ পুরো পার্কিং জোন জুড়ে প্রতিধ্বনিত হলো। তার হাড় সম্পূর্ণ ভেঙে
উল্টো দিকে ঝুলে পড়ল। সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। জন তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, নেক্সট টাইম আজলান চৌধুরীর জানের দিকে তাকালে হাত নয়, বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। এতটুকু বলে জন তার টিমে নিয়ে মলের সিসিটিভি ফুটেজ ডিলিট করার উদ্দেশ্যে চলে গেল। ওদিকে আজলানের গাড়ির ভিতর চৌধুরী ভিলের মেইন গেট পেরিয়ে এসে থামলো। আজলান গাড়ি থেকে নেমে এলিনাকে আবার নিজের কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে তখন নীলিমা চৌধুরী সোফায় বসে চা খেতে খেতে এলিনার অপেক্ষা করছিল। আজলানের কোলে এলিনাকে এভাবে রক্তাক্ত ঠোঁট আর অজ্ঞান অবস্থা দেখে নীলিমা চৌধুরী এক লাফে সোফা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করল, আজলান, তুই আমার মেয়ের এই হাল কি হাল করেছিস? আজলান মমের কথা জবাব না দিয়ে এলিনাকে শক্ত করে বুকে জড়িয়ে গম্ভীর গলায় বলল, মম, ও এখন আমার রুমে থাকবে, আর ডক্টরকে ডাকো, ওর ঠোঁট কেটে গেছে। আজলান এলিনাকে নিয়ে উপরে চলে যায়। নীলিমা চৌধুরী নিজের ছেলের এই অবাধ্য হিংস্র রূপ দেখে কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ল। কিং সাইজে বেডে নরম বিছনায় এলিনা তখনও অঘরে ঘুমাচ্ছে। ডাক্তার এসে তার কেটে যাওয়া ঠোঁটে মলম লাগিয়ে দিচ্ছে আর একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিছে, যার কারণে এলিনা এখন সম্পূর্ণ যন্ত্রহীন এক অতল ঘুমে ডুবে আছে। আর ফ্যাকাশে ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত দুটো এখন আর নাই, তবে কামড়ের দাগটা স্পষ্ট হয়ে গেছে। পুরো রুমটা থমথমে নীরবতায় ঢাকা। আজলান বেডের উপর এক হাঁটু গেড়ে বসে মেঝের উপর বসলো। তার সেই রক্তচক্ষু মাপিয়ে এইগো আর হিংস্র অবয়বটা যেন এই ঘুমন্ত মেয়েটার সামনে এসে এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে অন্তত ধীর ও আলতো কাঁপানো হাতে এলিনার ফোলা ঠোঁটের উপর নিজের বুড়ো আঙ্গুল রাখলো। এলিনার ঠোঁটে সেই হালকা পলকের মতো নরম স্পর্শ করতে আজলানের বুকের ভেতরটা এক তীব্র অপরাধবোধ আর ভালোবাসায় মুচড়ে উঠল। সে এলিনার কপালে ঝরে পড়া এলোমেলো চুলগুলো পরম মমতায় সরিয়ে দিল। চোখ দুটো এবার তপ্ত জলে ভরে উঠল। আজরান এনে ফর্সা নিষ্পাপ মুখের দিকে তাকে মনে মনে বলল, শুধু তোকে বাঁচাতে তোর থেকে দূরে থাকার নাটক করেছি রে এলিনা। তোকে আড়াল করতে, ওই ড্রাগন গ্রুপের বিষাক্ত নজর থেকে তোকে দূরে রাখতে তোকে এই মিথ্যে জালে জড়িয়েছি। কিন্তু দূরে আছি মানে এই নয় যে তোকে আমি অন্য কারো হাতে দিব, তোকে আমি ছেড়ে দেবো। এই আজরান চৌধুরীর বুকে যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকবে তুই ততদিন এই হৃৎপিণ্ডের প্রতিটা হৃদস্পন্দন থাকবে, ততদিন তুই শুধু আমার হয়ে থাকবি সুইটহার্ট। আজলান আলতো করে এলিনার কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দীর্ঘ একটা চুমু খেলো। সে মনে মনে জানে ড্রাগন গ্রুপের যে 5টা লিডার এলিনার ফর্মুলার জন্য এলিনাকে হন্যে করছে, তাদের পুরোপুরি মাটির নিচে না পাঠানো পর্যন্ত শান্তি হচ্ছে না। সবাইকে দেখানোর জন্য আলাদা একটা অন্ধকারের গল্পটা যে অন্যরকম। ডাক্তার আজলান চৌধুরী, পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাতের বেলা অপরিচিতা অর্ধাঙ্গিনীটা আসবে।